বন্ধুরা হাই শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আবারও তোমাদের মাঝে একটি বাংলা প্রথম পত্রের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, তোমাদের অনেক ভালো লাগবে। এই মাহে রমজানে এই লকডাউনে যারা তোমরা ঘরের ভিতরে আসছো, যে সকল অভিভাবক আছেন, আপনাদের সবার প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনাদের ছেলে এবং মেয়েদেরকে আমার এই ক্লাসটা শুনতে দিবেন। আশা করি তোমরা ঘরে থেকে অনেক উপকার পাবে। বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য শুরু করছি বাংলা প্রথম পত্র নবম এবং দশম শ্রেণী। যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে নিম গাছ, একটি ছোট প্রতীকী গল্প যেটা লিখেছেন বনফুল, যার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর বনফুল হচ্ছে তার সাহিত্যিক নাম, আর তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এখন বন্ধুরা, আমরা জানবো যে নিম গাছ যেই গল্পটি যে লিখেছেন বনফুল, যার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, এখন আমরা জানবো তার জন্ম এবং মৃত্যু সম্পর্কে। এই বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19 জুলাই তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে মেট্রিক এবং 1920 সালে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে তিনি MBA পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয়। তাছাড়া বন্ধু, 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ, কবিতা, প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে তিনি কি করেন, প্রবেশ করেন। এছাড়াও প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধা পাতা গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ ছিল। তার উল্লেখযোগ্য গল্প হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আরও গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তনি, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। তাছাড়াও তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস হলো তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরত, নির্মুখ, সেওয়ামি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। এছাড়া বনফুলের কবিতা, গল্প, কবিতা, চতুর্দশপদী, জীবনী নাটক, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য অসাধারণ। তিনি পদ্মভূষণ উপাধিও লাভ করেন। এই মহান লেখক 1979 সালে 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, তিনি নিম গাছ সম্পর্কে তোমাদের সামনে একটি চমৎকার গল্প উপস্থাপন করেছেন। কেউ ছালটা ছড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। নিম গাছের গল্পটা এমন ছিল, ছাল মানে হচ্ছে বাকল, পাতাগুলো ছিঁড়ে শিলে পুষছে কেউ বা বাচ্ছে গরম তেলে, খুশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। এই নিম গাছকে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ বলা হয়েছে। যেমন খুশদাঁত হাজা চুলকানিতে লাগালে অনেক উপকার পায়। কচি পাতাগুলো খায় অনেকে, এমনকি কাঁচাই কিংবা বেজে বেগুন সহযোগে যকৃতের জন্য ভারী উপকার। আমি প্রথমে বলেছি যে নিম গাছ গল্পে নিম গাছের গুণাগুণ সম্পর্কে এখানে লেখক কী করেছেন, উপস্থাপন করেছেন। কচি ঢালগুলো ব্যঙ্গে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। এখন বন্ধুরা, তোমাদের প্রশ্ন যে কবিরাজ কাকে বলে, এটা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকতে পারে। কবিরাজ হচ্ছে যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করে থাকেন, তাকে কবিরাজ বলা হয়ে থাকে। তারপরে গল্পে বলা হয়েছে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। এটাও একটা প্রশ্ন থাকতে পারে যে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। যে বাড়িতে নিম গাছ রয়েছে ওই বাড়ির হাওয়াটা ভালো থাকে, বায়ু দূষণ মুক্ত থাকে। সেজন্য নিম গাছকে অনেকেই বিজ্ঞরা কী করে থাকেন, পছন্দ করে থাকেন এবং বাড়ির পাশে গজালে তারা খুশি হয়ে থাকেন। কাটে না। এই যে নিম গাছের এত গুণাগুণের কথা বলা হয়েছে, গল্পে লেখক বলেছেন কাটে না কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারদিকে। অর্থাৎ নিম গাছ যে বাড়ির দক্ষিণ পাশে গজালে বিজ্ঞরা বলেছে যে অনেকে খুশি হন। কিন্তু এই যে নিমের হাওয়া ভালো, নিম গাছ অনেক উপকার করে থাকে। চর্মরোগের অব্যর্থ একটা মহা ঔষধের কথা বলা হয়েছে। এটা যকৃতের জন্য ভারী উপকারী বলা হয়েছে। কিংবা অনেকে বেগুন সহযোগে খেয়ে থাকে, এটাও বলা হয়েছে। কিন্তু লেখক বলতে চেয়েছেন এই নিম গাছটাই যখন বাড়িতে ওঠে তখন এটারে কেউ যত্ন নেয় না, অথচ বাড়ির চতুর্দিকের আবর্জনা এনে তার গোড়ার ভিতরে কি করা হয়, ফেলা হয়।
তারপরে লেখক বলেছেন শান দিয়ে বাঁধিয়ে কেউ সেও আরেক আবর্জনা, অর্থাৎ একদিকে যেমন তার গোড়ার ভিতরে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, অন্যদিকে এটাতে শান বেঁধে দেওয়া হচ্ছে, যেই শান বেঁধে দেওয়ার কারণে এটাও এক ধরনের আবর্জনা হিসাবে লেখক উল্লেখ করেছেন। শান দিয়ে বাঁধানো, এটার ব্যাখ্যা হচ্ছে বন্ধুরা, এখানে ইট সিমেন্ট দিয়ে বাঁধানোকে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লুক এলো। এই নতুন ধরনের লুকটাকে আমরা এখন জানবো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুলল না, পাতা ছিঁড়লে না, ঢাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলো, কি অপরূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে ধরো নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, তিনি হচ্ছেন কি, কবি। এখন আমরা জানবো যে কবিরাজ এবং কবি, প্রথমে বলেছিলাম যে কবিরাজ হচ্ছে যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন, তাকে কবিরাজ বলা হয়। আর কবি যিনি কবিতা লিখেন, তাকে কি বলা হয়, কবি বলা হয়। এই কবি নিম গাছের এত সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। নিম গাছে যে থোকা থোকা ফুল আসে, এই ফুলগুলোকে তিনি মনে করেছেন যে মনে হয় যেন আকাশের তারকারাজি এই নিম গাছের নেমে এসেছে। এই নিম গাছের ফুলগুলাকে কবি যিনি চেয়ে রইলেন মুগ্ধ দৃষ্টিতে, তিনি নিম গাছের ফুলগুলোকে তোমার আকাশের নক্ষত্র এবং তারকারাজির সাথে কি করেছেন, তুলনা করেছেন। তারপরে লেখক বলেছেন নিম গাছের ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, অর্থাৎ যিনি তার দিকে তাকিয়ে রইলেন, যেই কবি তার দিকে তাকিয়ে রইলেন, তার ইচ্ছা করছিল সেটার সাথে চলে যাবে, কিন্তু পারল না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। তারপরে বাড়ির পিছনে আবর্জনার স্তূপে দাঁড়িয়ে রইল সে, অর্থাৎ নিম গাছটার ইচ্ছে করছিল যে এই লোকটার সাথে চলে যাবে। আসলে গাছ তো যেতে পারে না, আসলে গাছ তো কি করতে পারে না, চলতে পারে না। প্রথমে বলেছিলাম যে এটি একটি প্রতীকী গল্প, অর্থাৎ গাছটার মনে হচ্ছিল যে এই কবির সাথে কি করবে, চলে যাবে, কারণ এখানে কেউ তার যত্ন নিচ্ছে না, কিন্তু তার থেকে সবাই উপকার নিচ্ছে, কিন্তু তার কেউ যত্ন নিচ্ছে না। তারপরে দাঁড়িয়ে রইল সে। তারপরে লেখক বলেছেন ওদের বাড়ির গৃহ কর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এটা হচ্ছে তোমার এই গল্পের একটা ম্যাজিক বাক্য হলো শেষ লেখাটি, যেটি সীমাহীন কথার আখ্যান এখানে কি করা হয়েছে। অর্থাৎ এই যে গল্পের ভিতরে নিম গাছের যে তোমার এত উপকারের কথা বলা হয়েছে, নিমের হাওয়া ভালো, নিম চর্মযুগের অব্যর্থ মহাঔষধ, যকৃতের জন্য খুব ভালো, এই যে কবিতার প্রশংসা করলেন, ঠিক তেমনিভাবে ওই বাড়িতে একটা বউ ছিল, যে বউটা তোমার সংসারের সকল প্রয়োজন কি করে মিটিয়ে দিত, সকল কাজগুলো সে করে দিত, কিন্তু তারও একই দশা ছিল। নিম গাছের যেরকম মানুষের উপকার করতো, কেউ তার যত্ন নিত না, ঠিক তেমনিভাবে ওই বাড়ির লক্ষ্মী বউটাও এমন ছিল যে সে সংসারে সকল উপকার করত, কাজ করত, কিন্তু তার খবরাখবর কেউ নিত না। এই যে বউটা সাথে নিম গাছ গল্পের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের গল্পটা শেষ করা হচ্ছে। এখন আমি তোমাদের মাঝে অনেক সুন্দর চমৎকার কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো, এই গল্পের যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসলে জ্ঞানমূলক তোমরা লিখতে পারবে। 1 নম্বর কোশ্চেন থাকতে পারে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ কোনটি? চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ কোনটি? যদি এটা পরীক্ষাতে আসে তাহলে তার উত্তরে তোমরা লিখবা যেটা হচ্ছে কি, নিম গাছ। তারপরে 2 নম্বর প্রশ্ন থাকতে পারে, কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ, যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে এটার জ্ঞানমূলক কোশ্চেন, যে এটার তোমরা উত্তরে লিখবা যে কবিরাজ। তারপরে প্রশ্ন আসতে পারে, নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন? কারণ এটা নিমের কচি পাতাগুলো অনেকে খায়, তার কারণ হচ্ছে এটা তোমার চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ এবং এটা যকৃতের জন্য ভারী উপকারী। এটার উত্তরটা হচ্ছে কি, যকৃতের জন্য ভারী উপকারী। কবিরাজ
তিন নম্বর 4 নম্বর কোশ্চেন থাকতে পারে কবিরাজকে, যিনি যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন তাকে কবিরাজ বলা হয়ে থাকে। তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে যে তোমার এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লুকে নিম গাছের কচি কচি পাতাগুলো চিবোয় চিবায় কেন, এটা একটা চিবোয় কেন, এটা একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে দাঁত ভালো থাকে। তারপরে 7 নম্বর কোশ্চেন হচ্ছে নিম গাছ কোন ধরনের গল্প, নিম গাছ একটি প্রতীকী গল্প। তারপরে 8 নম্বর কোশ্চেন হচ্ছে নিম গাছের থোকা থোকা ফুল দেখতে কেমন, এই নক্ষত্রের মতো। 9 নম্বর কোশ্চেন নিম পাতা কিসের সঙ্গে রান্না করে খাওয়া হয়, এটা হচ্ছে তোমার, এটার উত্তর হবে বেগুনের সাথে। তারপরে প্রশ্ন থাকতে পারে প্রবাসী কিসের নাম, প্রবাসী একটা পত্রিকার নাম, এটাও তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে প্রবাসী কিসের নাম। তারপরে বন্ধুরা আসতে পারে যে তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে যে তোমার বনফুলের জন্য বনফুল যকৃতের জন্য উপকারী কোনটি, যকৃতের জন্য উপকার কোনটি, নিমের পাতা। তারপরে আসতে পারে যে বাড়ির পাশে গজালে কারা খুশি হন, বিজ্ঞরা। বনফুলের প্রকৃত নাম কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তারপরে আসতে পারে বন্ধুরা যে আমি আবারও বলছি যে এই কোশ্চেনগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে শুনবে। নিম গাছ গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটার উত্তর হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত নিম গাছ গল্পটি। তারপরে আসতে পারে নিম গাছের কেমন ফুল ধরে, নিম গাছে থোকা থোকা ফুল ধরে। তারপরে আসতে পারে বনফুল কত সালে জন্মগ্রহণ করেন, বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় 1899 সালে 19শে জুলাই তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। তারপরে আসতে পারে যে বনফুল কত সালে, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে মারা যান, তিনি 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায় পরলোক গমন করেন। তারপরে আসতে পারে নিম গাছ গল্পের নক্ষত্র বলতে কি বোঝানো হয়েছে, নিমের ফুলগুলোকে বোঝানো হয়েছে। তারপরে আসতে পারে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির, এটার উত্তর হবে ভাবুক প্রকৃতির। তারপরে প্রশ্ন থাকতে পারে নিম গাছের কোন অংশটি দাঁতের জন্য খুব উপকারী, যে নিমের ঢালগুলো, উত্তর হবে। তারপরে আসতে পারে বন্ধুরা নিম গাছের গল্পের শিকড় কী অর্থে ব্যবহৃত হয়েছে, নিম গাছ গল্পের শিকড় সংসারে মায়াজালে আবদ্ধের কথা এখানে বোঝানো হয়েছে। তারপরে বন্ধুরা আসতে পারে যে তোমার ছাল শব্দের অর্থ কী, ছাল মানে বাকল। তারপরে আসতে পারে নিমের হাওয়া ভালো থাক কেটো না, এই উক্তিটি কে করেছেন, এটা করেছেন যে বিজ্ঞরা। তারপরে আসতে পারে নিম গাছ কোন দিকে, বাড়ির কোন দিকে গজালে ভালো হয়, এটা হচ্ছে বাড়ির দক্ষিণ দিকে। নিম গাছের সাথে কার যেতে ইচ্ছে করছিল, নিম গাছটা কার সাথে যেতে ইচ্ছে করছিল, এই যে কবির সাথে যেতে ইচ্ছে করছিল। বন্ধুরা এই ছোট ছোট প্রশ্নগুলো যদি তোমরা মন দিয়ে শোনো বা উত্তরগুলো লিখে মুখস্থ করো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আশা করি তোমরা আমার এই গল্পটা বুঝতে পেরেছো। আজকে এখানে শেষ করছি, আবারও নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে পরে আবারও ইনশাল্লাহ আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।